আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এখন কিশোর বাতায়নে অনলাইনে আমার সাথে সংযুক্ত হচ্ছেন বা অল্প সময়ের মধ্যে সংযুক্ত হবে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণীর আজকে তৃতীয় পর্বের ক্লাসে আশা করি সবাই ভালো আছো শিক্ষার্থীরা, এবং গত ক্লাসের ন্যায় আজকেও তোমরা আমাদের সাথে সংযুক্ত থাকবে। আশা করি নিশ্চয়ই তোমরা আজকে ক্লাস শেষে একটা ভালো ফিডব্যাক নিজেদের কাছে মনে হবে যে না আমরা কিছু শিখেছি। বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই, কারণ আমাদের একটু আজকে সময় বেশি লাগতে পারে। আর যারা এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়েছে তোমরা তোমাদের বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাও, যাতে তারাও আমাদের আজকে ক্লাসে দেখে উপকৃত হতে পারে, কারণ তোমাদের উপকার হলেই আমাদের প্রচেষ্টা, কিশোর বাতায়নের প্রচেষ্টা সার্থক হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে কথা না বলে আমরা চলে যাই, তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নগদ প্রবাহ বিবরণীর তৃতীয় পর্বের ক্লাস। আজকে আমরা যে ক্লাসে যেটা আমরা শেখানোর চেষ্টা করব তোমাদের, অর্থাৎ যেটা কমিটমেন্ট থাকবে আমাদের আজকে ক্লাসে, সেটা হলো বিনিয়োগ সংক্রান্ত নিট নগদ প্রবাহ নির্ণয় করতে পারবে এবং অর্থায়ন সংক্রান্ত নিট নগদ প্রবাহ নির্ণয় করতে পারবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা গতকালকে তোমাদেরকে দেখিয়েছিলাম কীভাবে পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ পরোক্ষ পদ্ধতিতে আমরা নির্ণয় করব। আমরা কয়েকটা ধাপ আমরা তোমাদেরকে বলেছিলাম। আমরা একটু রিভিউ করে নিই সেই ধাপগুলো নিয়ে, আশা করি যে তোমাদের মনে আছে। তারপর আমরা একটু রিভিউ করে নিই, কারণ এই ধাপগুলো যদি আমরা বারবার একটু নিজেরা একটু রিভিশন দেই তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। বন্ধুরা, মনে আছে আমরা গতকালকে পদক্ষেপ 1 বা স্টেপ 1-এ আমরা বলেছিলাম যে পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহে পরোক্ষ পদ্ধতি যদি আমরা নিট নগদ প্রবাহ নির্ণয় করি তাহলে আমাদেরকে প্রথমে নিট প্রফিট দিয়ে, নিট লাভ দিয়ে অঙ্ক শুরু করতে হবে। এটা ছিল পদক্ষেপ 1। পদক্ষেপ 2তে ছিল যে এরপরে আমরা চলতি সম্পত্তিগুলো দেখব, অর্থাৎ আমাদের তুলনামূলক আর্থিক অবস্থা বিবরণীতে আমাদের চলতি সম্পত্তিগুলো দৃষ্টি দিতে হবে। চলতি সম্পত্তিগুলো যদি বৃদ্ধি পায় তার নগদ হ্রাস পায়, আর চলতি সম্পত্তি হোক আর স্থায়ী সম্পত্তি হোক, যে কোনো সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধি পেলে নগদ টাকা হ্রাস পায়, আর সম্পত্তি হ্রাস পেলে নগদ বৃদ্ধি পায়। আমরা নগদ টাকা বৃদ্ধি পেলে আপনার নিট প্রফিট হিসেবে যোগ করব, আর নগদ টাকা হ্রাস পেলে নিট প্রফিট থেকে বাদ দিব। পদক্ষেপ 3তে ছিল এরপরে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে আমরা চলতি দায়ের দিকে লক্ষ্য রাখব। চলতি দায়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম দায় এবং নগদ অর্থের অবস্থানটা সমমুখী, অর্থাৎ দায় বাড়লে নগদ বাড়ে, দায় কমলে নগদ কমে। তাহলে নগদ যদি বাড়ে তাহলে সেটা আমরা নিট প্রফিটে যোগ করব, নগদ কমলে নিট প্রফিট থেকে বাদ দিব। এটা ছিল পদক্ষেপ 3। পদক্ষেপ 4-এ ছিল যে আমরা পদক্ষেপ 4 ছিল আমাদের যদি কোনো স্থায়ী সম্পত্তি আমরা বিক্রয় করি তাহলে সেক্ষেত্রে যদি আমাদের লাভ হয়, লাভটা আমরা নিট প্রফিট থেকে বাদ দিব, আর লস হলে আমরা নিট প্রফিটে যোগ করব। আর সর্বশেষ ছিল আমাদের যদি কোনো অনগদ লেনদেন থাকে, অপচয়, অবলোপন, এই সমস্ত অনগদ লেনদেনগুলো আমরা নিট প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আমরা আয় থেকে বাদ দিয়েছি। যদিও বাদ দিয়েছি, কিন্তু এই অনগদ লেনদেনের জন্য আমাদের নগদ টাকা পরিশোধ করতে হয় না। এই জন্য আমরা অনগদ লেনদেনগুলোকে আমরা নিট প্রফিটের সাথে যোগ করব। এই যোগ বিয়োগ করার পরে, এই 5টা পদক্ষেপ নেওয়ার পরে যে সমস্ত ক্ষেত্রে আমাদের নগদ টাকা বাড়ে সেটা নিট প্রফিটের সাথে যোগ করব, আর যে সমস্ত ক্ষেত্রে আমাদের নগদ টাকা কমে সেটা যদি বিয়োগ করি তাহলে আমাদের পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ আমাদের নির্ণয় হবে। ওকে বন্ধুরা, দেখি আমাদের সাথে কারা আছে এই পর্যন্ত আজকে। মজুমদার ইউনুস, ওকে, তোমার থাকো আমাদের সাথে। কাজী লিমা আছে, মাহমুদুল আলম, নূরজাহান, লেকচারার আইসিটি, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমার মনে হয় কালকেও আমি দেখেছি যে বিভিন্ন যে কমেন্টস এসেছে, আমার মনে হয় সম্মানিত শিক্ষকরা বোধহয় এটা দেখেন। যারা সম্মানিত শিক্ষক যারা দেখছেন, আপনাদের তো শেখানোর অধৈর্য আমার নেই, তবে আপনারা যদি কোনো কমেন্টস করে আমার লেকচারকে সমৃদ্ধ করলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আপনারা যদি কোনো কোশ্চেন করেন বা পরামর্শ দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো। ওকে, অনেকেই ধন্যবাদ জানিয়েছে, অনেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। তোমরা সম্পৃক্ত থাকো এবং তোমাদের বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাও, আমরা যাতে সবাই মিলে এই ক্লাসটা উপভোগ করতে পারি এবং সবাই উপকৃত হতে পারি। এরপরে আমরা আজকে পরিচালন সংক্রান্ত নিট
কার্যক্রমে নগদ প্রবাহ সম্পর্কিত আলোচনা আমাদের শেষ। তারপর বন্ধুরা তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস করে জানাও, আমি তোমাদেরকে সেটা সমাধান করে দেবো। এরপরে আমরা বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমে নগদ প্রবাহ নিয়ে আলোচনা করব। আমরা আগেই বলেছি যে নগদ প্রবাহ বিবরণী 3টে স্টেপ থাকে। আমরা এই প্রথম স্টেপ নিয়ে আলোচনা করেছি, আজকে দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমে নগদ প্রবাহ, এখানে এ ধাপে আমাদের আর্থিক অবস্থা বিবরণীর স্থায়ী সম্পত্তির দিকে লক্ষ্য রাখতে হবে। বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের আমাদের আর্থিক অবস্থা বিবরণী যে দেওয়া থাকবে, সেখানে আমাদের যে স্থায়ী সম্পত্তিগুলো, বন্ধুরা তোমরা তো জানো স্থায়ী সম্পত্তি কি, যে সমস্ত সম্পত্তি সাধারণত 1 বছরের মধ্যে পরিবর্তন হয় না, অর্থাৎ একাধিক বছর যে সমস্ত সম্পত্তিগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলোকে আমরা স্থায়ী সম্পত্তি বলে থাকি। দেখো বন্ধুরা, আমরা যে অঙ্কটা নিয়ে শুরু করেছিলাম সে অঙ্কটায় আমাদের স্থায়ী সম্পত্তি আছে যন্ত্রপাতি। যন্ত্রপাতি একটু লক্ষ্য করো, এটা কিন্তু খুব এই অঙ্কের ক্ষেত্রে খুব সেন্সিটিভ বিষয়, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা। যন্ত্রপাতি দেখো, আমাদের 2018 সালে যন্ত্রপাতি 4 লাখ টাকা, আর 2017 সালে ছিল আমাদের যন্ত্রপাতি ছিল 5 লাখ টাকা। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে 1 লাখ টাকা যন্ত্রপাতি আমাদের কমে গেছে। দেখি এখন এখানে 1 লাখ টাকা যন্ত্রপাতি হ্রাস পেয়েছে। এখন দেখি সমন্বয়ে এই যন্ত্রপাতি সংক্রান্ত কোনো ইঙ্গিত দেওয়া আছে কিনা, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই কোনখান থেকে কোন জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে, এইটাই কিন্তু আমাদের মূলত এই অঙ্কের সবচেয়ে বড় ক্রিটিক্যাল পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি সমন্বয়ে বলা আছে 1,50,000 টাকা যন্ত্রপাতি 75,000 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে 1,50,000 টাকা যন্ত্রপাতি যদি বিক্রি করা হয় 75,000 টাকায়, সরি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের 75,000 টাকা লসে আমরা যন্ত্রপাতি বিক্রি করেছি। তো বন্ধুরা দেখি তাহলে যন্ত্রপাতি সম্পর্কে আমাদের একটা আলোচনা আমরা দেখি। শিক্ষার্থীরা এখানে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো, যন্ত্রপাতি আমাদের 17 সালে ছিল 5 লাখ টাকা, আমরা বিক্রি করেছি 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা যন্ত্রপাতি বিক্রি করেছি। এবং আমাদের দেখো আয় বিবরণীতে, এই অঙ্কটা আয় বিবরণীতে আমাদের অবচয় ছিল 1,90,000 টাকা। তাহলে আমরা 17 সালের শেষে অর্থাৎ 18 সালের শুরুতে আমাদের যন্ত্রপাতি ছিল 5 লাখ টাকা, বিক্রি করেছি 1.5 লাখ টাকার, যদিও 75,000 টাকা লসে বিক্রি করছি, 1.5 লাখ টাকা বিক্রি করেছি, অবচয় গেছে 1,90,000 টাকা। তাহলে 2018 সালে আমাদের যন্ত্রপাতি থাকার কথা ছিল 1,60,000 টাকা, কিন্তু 18 সালের শেষে আমরা দেখতেছি যে আমাদের যন্ত্রপাতি আছে 4 লাখ টাকা। তাহলে এখানে যে 4 লাখ থেকে যদি 1,60,000 বাদ দেয়, তাহলে 2,40,000 টাকা যন্ত্রপাতি কোত্থেকে আসলো, এইগুলো কিন্তু আমাদের ভাইটাল পয়েন্ট। এগুলো আমাদের দেখতে হবে প্রত্যেকটা সম্পত্তির ক্ষেত্রে। প্রত্যেকটা সম্পত্তির ক্ষেত্রে যদি এরকম কেনা বেচা থাকে বা বছরের শুরুতে এবং বছরের শেষে যদি সম্পত্তির পার্থক্য থাকে, তাহলে আমাদেরকে এই পার্থক্যের কারণগুলো আমাদেরকে মিলিয়ে দেখতে হবে, কি কারণে পার্থক্য হলো। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে আমাদের দেখা যাচ্ছে, বন্ধুরা তোমরা তো বুঝতেছো মনে হয়, যে 2017 সালের শেষে মিনস 2018 সালের শুরুতে আমাদের 5 লাখ টাকা যন্ত্রপাতি ছিল, সেটা বিক্রি করেছি আমরা, তার থেকে বিক্রি করেছি 1.5 লাখ টাকার, আমাদের অবচয় ছিল 1,90,000 টাকা। তাহলে বছরের শেষে আমাদের মূলত যন্ত্রপাতি থাকার কথা ছিল 1,60,000 টাকা, কিন্তু আমরা 2018 সালের শেষে আমরা যন্ত্রপাতি দেখতে পাচ্ছি আমাদের হিসাবে আছে 4 লাখ টাকা। তাহলে এই 2 লাখ টাকা যন্ত্রপাতি কোত্থেকে আসলো বন্ধুরা? এই 2,40,000 টাকা যন্ত্রপাতি আমরা কিনেছি। এই যে 2,40,000 যন্ত্রপাতি কেনা হয়েছে, সেটাকে আমরা বুঝবো কীভাবে? তাহলে আমরা একটা যন্ত্রপাতির হিসাব একটা ওপেন করি, এবং হিসাব ওপেন করলে আমরা বুঝতে পারবো। দেখো, বছরের শুরুতে আমাদের ব্যালেন্স বেরিয়েছিল 5 লাখ টাকা। বন্ধুরা তোমরা বলতে পারো কেন যন্ত্রপাতির ব্যালেন্স বিডি ডেবিট পাশে বসবে? তোমরা আমরা একটু কমেন্টস করে জানাও যে যন্ত্রপাতির ওপেনিং ব্যালেন্সটা কেন ডেবিট পাশে বসবে, এটা আমাকে জানাও। ব্যালেন্স বিডি যদি ডেবিট পাশে বসে, তো ব্যালেন্স সিডি ক্রেডিট পাশে বসবে, এটা স্বাভাবিক। এখন দেখো, আমরা যন্ত্রপাতি বিক্রি করছি আমরা 1.5 লাখ টাকার, 1.5 লাখ টাকা যন্ত্রপাতি বিক্রি করছি, এর মধ্যে নগদ পাইছি 75,000 টাকা, আর ক্ষতি হয়েছে 75,000 টাকা, 1.5 লাখ টাকা। বন্ধুরা তোমরা কি বলতে পারো এটা জাবেদা কি, যে 1.5 লাখ টাকা যন্ত্রপাতি 75,000 টাকা বিক্রি করা হলো, এটা জাবেদা কি হবে? জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি ডেবিট, আর যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। তাহলে যন্ত্রপাতি হিসাবে ক্রেডিট পাশে আমাকে নগদান হিসাব এবং ক্ষতি হিসাব, এটা একটা খতিয়ান হিসাব। হ্যাঁ, তোমরা এইগুলো বুঝতে হবে। তাহলে আমরা নগদান হিসাব আর ক্ষতি হিসাব মোট মিলে 1.5 লাখ টাকা আমরা এখানে বসালাম। এখন দেখো অবচয়, এই যে আমরা হিসাবটা করতেছি, এই প্রতিষ্ঠানে অবচয় সঞ্চিতি রাখে না, ডাইরেক্ট পদ্ধতিতে অবচয় বাদ দেয়। কারণ অবচয় সঞ্চিতি থাকলে আমাদের হিসাবে অবচয় সঞ্চিতি নামে হিসাব থাকতো, এখানে অবচয় সঞ্চিতি রাখা হয় না নামে বলে বুঝতে হবে যে এই প্রতিষ্ঠান
অবচয়টা ডাইরেক্ট পদ্ধতিতে অবলম্বন করে। তাহলে ডাইরেক্ট পদ্ধতিতে অবলম্বন করার জাবেদা হলো অবচয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। তাহলে আমরা অবচয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, ক্রেডিট পাশে আমরা অবচয় দিচ্ছি 1,90,000 টাকা। এখন আমরা এই তিনটা যোগ করলাম, যোগ করার পরে এখানে বসালাম এবং বসে যে ওপেনিং ব্যালেন্সের সাথে যখন বিয়োগ করলাম, যে ব্যালেন্সিং ফিগারটা আসলো, এই ব্যালেন্সিং ফিগারটাই ছিল নতুন ক্রয়। এই ব্যালেন্সিং ফিগারটা ছিল নতুন ক্রয়। বন্ধুরা, এরকম আমাদের খতিয়ান করে হিসাব করে আমাদেরকে বের করতে হবে ডিফারেন্সের কারণগুলো। আর যদি আমাদের যদি মিলে যেত, মনে করো আমাদের যদি আগে যে আমরা করেছি, একটু লক্ষ্য করো তোমাদের, এখানে যদি আমাদের দেখা যেত যে 1,60,000 টাকা যন্ত্রপাতি থাকার কথা, আমাদের 1,60,000 টাকায় যন্ত্রপাতি আছে, 1,60,000 টাকা যন্ত্রপাতি থাকার কথা, যদি আমাদের এখানে 1,60,000 টাকাই থাকতো, তাহলে যেহেতু কোনো গরমিল ছিল না, সেহেতু আমাদের যন্ত্রপাতি হিসাব করার দরকার ছিল না। কিন্তু যখনই গরমিল দেখা যাবে, তোমাকে এটা প্রথমে মনে মনে করে দেখতে হবে যে আমাদের আসলে কোনো গরমিল আছে কিনা। যদি গরমিল থাকে তাহলে তোমাদেরকে এই অ্যাকাউন্ট করে নিতে হবে। এই অ্যাকাউন্ট করে নিলেই তোমরা পেয়ে যাবে তোমাদের নতুন ক্রয় কত হয়েছে, নতুন বিক্রয় কত হয়েছে, এরকম বিষয়। এখানে শুধু ক্রয় থাকতে এমন না, এখানে বিক্রয় থাকতে পারতো। যদি এখানে যদি সমাপনী ব্যালেন্স যদি 1,00,000 টাকা থাকতো, তাহলে আমরা আরও বিক্রি করতাম, তাহলে সেটাও আমাদের জানতে হবে। তাহলে এভাবে আমাদের খতিয়ান করে আমরা মিলিয়ে নেব যে আমাদের নতুন ক্রয় কী আছে, নতুন বিক্রয় কী আছে। তাহলে আমরা যন্ত্রপাতি হিসাব থেকে দেখতে পেলাম যে একদিকে আছে আমরা নতুন ক্রয় করেছি, একদিকে আমরা নতুন ক্রয় করেছি 2,40,000 টাকার, আবার এখানে বিক্রি করেছি, সেখানে আমাদের নগদ টাকা আসছে 75,000 টাকা। বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তাহলে এক যন্ত্রপাতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে আমরা নতুন ক্রয় করেছি, সম্পত্তি ক্রয় করলে নগদ টাকা কমে যায়, আবার সম্পত্তি বিক্রি করলে নগদ টাকা বেড়ে যায়। তাহলে এখানে আমরা স্থায়ী সম্পত্তি সংক্রান্ত যে যন্ত্রপাতি আমাদের আছে, সে যন্ত্রপাতিতে একবার আমাদের টাকা আসছে, একবার টাকা চলে গেছে। তাহলে আমরা বন্ধুরা আমাদের মনে রাখতে হবে বিনিয়োগ সংক্রান্ত যে কার্যক্রম, বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর্থিক অবস্থা বিবরণীর স্থায়ী সম্পত্তির দিকে। স্থায়ী সম্পত্তির দিকে আমরা লক্ষ্য রাখতে হবে যে স্থায়ী সম্পত্তি কী পরিমাণ বাড়ছে বা কী পরিমাণ কমছে। যদি স্থায়ী সম্পত্তি আমরা বিক্রি করি তাহলে আমাদের নগদ ইনফ্লো হয়েছে, আর স্থায়ী সম্পত্তি যদি আমরা ক্রয় করি নগদ আউটফ্লো হয়। এই নগদ ইনফ্লোটা যদি ইনফ্লো হয়, এটা আমরা যোগ করব, নগদ আউটফ্লোটা বাদ দেবো। এইটাই মূলত আমাদের বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমে আমাদের নগদ প্রবাহ বিবরণী নির্ণয়ের সূত্র। তাহলে বন্ধুরা, আমাদের করণীয় ছিল, দেখো চলতি বছর যন্ত্রপাতি বাবদ নগদ বহি পরিমাণ কত। আমাদের করণীয় মধ্যে ছিল যে চলতি বছর যন্ত্রপাতি বাবদ আমরা কত টাকা আমাদের চলে গেছে, এইটা নির্ণয় করা আমাদের প্রথম ছিল। তাহলে আমরা যে খতিয়ানটা করলাম, আমরা তোমাদের যে খতিয়ানটা করে দেখাইলাম, এই যে খতিয়ানটা যন্ত্রপাতি হিসাবটা করে দেখাইলাম, এই যন্ত্রপাতি হিসাবটা করলেই আমরা পেয়ে যাব যে আমরা কত টাকা এখানে নগদ বহিঃপ্রবাহ হয়েছে। এইটা দেখালেই, এই খতিয়ানটা দেখালেই আমাদের রিকোয়ারমেন্ট ক ফুলফিল হয়ে যাবে। তাহলে আমরা এইটা দিয়েই আমরা রিকোয়ারমেন্ট ক ফুলফিল করলাম। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে আমাদের বহিঃপ্রবাহ হয়েছে 2,40,000, আন্তঃপ্রবাহ হয়েছে 1,50,000। যেহেতু আমাদের অন্য কোনো স্থায়ী সম্পত্তি ছিল না, সেহেতু আমাদের একটা কোশ্চেন রেখেছিলাম শিক্ষার্থীদের কাছে যে কেন যন্ত্রপাতি হিসাবে ওপেনিং ব্যালেন্স ডেবিট হবে। চমৎকার, এমডি হাবিব বলেছেন সম্পদ সাধারণত ডেবিট ব্যালেন্স হয়। রাইট, একদম কারেক্ট, তুমি অ্যান্সার করেছো। অ্যাসেট, তাই, হ্যাঁ। এখানে হামিম মাহমুদ নীরব, থ্যাংক ইউ। রিফাত আহমেদ, তুমি সালাম জানিয়েছো, আসসালামু আলাইকুম। আসসালাম, বুঝেছি ভাইয়া, ওকে। তুষার নাথ অন্তু, তুমি বুঝেছো, থ্যাংক ইউ। আব্দুর রব শরীফ, স্যারদের হাই দেওয়া কোন কোয়ালিটি না, আচ্ছা, ওকে, হ্যালো স্যার। আব্দুর রব শরীফ, আলাইকুম আসসালাম, অনেকেই সালাম জানিয়েছে, ওকে, থ্যাংক ইউ। তোমরা থাকো আমাদের সাথে এবং তোমাদের বন্ধুদেরকেও তোমরা শেয়ার করো। আশা করি যে তোমরা বুঝতে পারছো এবং আমাদের সাথে থেকে ভালোই লাগছে। আমরা চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর এবং একেবারে গভীর থেকে বোঝানো নিয়ে আসার চেষ্টা করছি। ওকে, থ্যাংক ইউ। যারা সঠিক আনসার করেছো, সম্পত্তি বলে আমাদের সম্পত্তির যে কোনো সম্পত্তির হিসাবে আমাদের ওপেনিং ব্যালেন্স ডেবিট হয়। ওকে, থ্যাংক ইউ। এখন দেখো, বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমে আমরা যন্ত্রপাতি বিক্রয় এবং যন্ত্রপাতি ক্রয়
যদি যে যন্ত্রপাতি বিক্রি করা হয়েছে সেটা হলো আমরা নগদ টাকা ইনফ্লো হয়েছে এজন্য প্লাস ফিগার, আর যেটা বিক্রি করেছি সেটা হলো মাইনাস ফিগার। আর আমাদের এই অঙ্কে স্থায়ী সম্পত্তি সংক্রান্ত আর কোনো আইটেম ছিল না। স্থায়ী সংক্রান্ত আইটেম ছিল না বিধায় আমরা এখানেই আমাদের বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম এখানে শেষ হয়ে যাবে। এখন আমরা ৭৫,০০০ টাকা থেকে ২,৪০,০০০ টাকা যদি বিয়োগ করি তাহলে আমাদের মাইনাস ফিগার আসবে ১,৬৫,০০০ টাকা। এটাই ছিল বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ বিবরণী সংক্রান্ত কার্যক্রমের অংশ। আশা করি তোমরা বুঝেছ। আমি এই বিষয়টা আরেকটু রিপিট করে নিই, সেটা হলো বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ বিবরণী কার্যক্রমের আমাদের স্থায়ী সম্পত্তির দিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ স্থায়ী সম্পত্তির সংক্রান্ত বিষয়গুলোই হলো বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম। স্থায়ী সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে আমার নগদ টাকা চলে গেছে, স্থায়ী সম্পত্তি হ্রাস পেলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের এই অঙ্কে শুধুমাত্র যন্ত্রপাতি নামক একটা স্থায়ী সম্পত্তি ছিল, যে স্থায়ী সম্পত্তিটা আমাদের একদিকে ক্রয়ও ছিল একদিকে বিক্রয় ছিল। আমরা বিক্রয়টা কিন্তু আমাদের অঙ্কে সরাসরি বলা ছিল না, এটা কিন্তু আমাদের হিসাব বা খতিয়ান প্রস্তুত করে আমাদেরকে নির্ণয় করতে হয়েছে। আর যন্ত্রপাতি বিক্রয়টা আমাদের বলা ছিল যে এখানে ১,৫০,০০০ টাকা যন্ত্রপাতি ৭৫,০০০ টাকা বিক্রি করা হয়েছে, তাহলে আমাদের নগদ ইনফ্লো হয়েছে ৭৫,০০০ টাকা। অর্থাৎ আমাদের একটা ইনফ্লো হয়েছে একটা আউটফ্লো হয়েছে। আশা করি যে তোমরা বুঝতে পেরেছ। এরপরে সর্বশেষ অংশ, নগদ প্রবাহ বিবরণীর সর্বশেষ অংশ হলো অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। এই অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমের ক্ষেত্রে আমরা বন্ধুরা কোন দিকে তাকাবো? এখানেও আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে আমাদের দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ যে সমস্ত সোর্স থেকে আমরা দীর্ঘমেয়াদী অর্থসংস্থান করে থাকি এই সমস্ত সোর্সগুলোর দিকে আমরা তাকাতে হবে। সাধারণত আমরা দীর্ঘমেয়াদী অর্থসংস্থান করি কোত্থেকে? দীর্ঘমেয়াদী অর্থসংস্থান করি আমরা শেয়ার বিক্রয় থেকে, দীর্ঘমেয়াদী অর্থসংস্থান করি আমরা বন্ড বিক্রি থেকে, দীর্ঘমেয়াদী অর্থায়ন করি আমরা দীর্ঘমেয়াদী নোট বিক্রয় থেকে। এই যে সোর্সগুলো আছে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখো বন্ধুরা, আমরা যে অঙ্ক নিয়ে শুরু করেছিলাম সেই অঙ্কে আমাদের দুইটি সোর্স ছিল অর্থায়নের, দীর্ঘমেয়াদী অর্থায়নের দুইটি সোর্স ছিল। একটা হলো শেয়ার মূলধন, একটা হলো প্রদেয় বন্ড। এটাকে দীর্ঘমেয়াদী দায়ও বলতে পারি আমরা। এই দীর্ঘমেয়াদী দায় দুইটা দেখো, এখানে ৬,৫০,০০০ টাকা আছে আমাদের চলতি বছরের ব্যালেন্স শেয়ারের, আর গত বছরের শেষে ছিল আমাদের ৬,০০,০০০ টাকা। অর্থাৎ গত বছর আমাদের শেয়ার মূলধন ছিল ৬,০০,০০০ টাকা, এবছর এসে ৬,০৫,০০০ টাকা। আর প্রদেয় বন্ড গত বছর ছিল আমাদের ৭০,০০০ টাকা, এবছর আছে ৬০,০০০ টাকা। অর্থাৎ শেয়ার মূলধন ৫,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে গতবারের তুলনায়, আর প্রদেয় বন্ড গতবারের তুলনায় ১০,০০০ টাকা হ্রাস পেয়েছে। দেখি আমাদের সমন্বয়ে কিছু বলা আছে কিনা। সমন্বয়ে কোনো ইঙ্গিত আছে কিনা দেখো, এখানে সমন্বয় শুধু দেওয়া আছে লভ্যাংশ প্রদান ৬,০০,০০০ টাকা। লভ্যাংশ প্রদানটা কিন্তু আমাদের অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমের অংশ, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই শেয়ার মূলধন এবং প্রদেয় বন্ড নিয়ে আমাদের সমন্বয়ে কোনো কথা বলা নাই। যদি সমন্বয়ে কোনো কথা না বলা থাকে তাহলে বুঝতে হবে গত বছরে যে ৬,০০,০০০ টাকা শেয়ার মূলধন ছিল, এবছর যে ৬,৫০,০০০ টাকা, তাহলে আমরা অতিরিক্ত ৫,০০০ টাকা শেয়ার বিক্রি করেছি, তাহলে এই জন্য আমাদের শেয়ার মূলধন বেড়ে গেছে। তাহলে আমরা যদি শেয়ার বিক্রি করি তাহলে আমার কি নগদ টাকা বাড়ে না কমে? বন্ধুরা, আমরা আগেই বলেছিলাম দায় বাড়লে নগদ বাড়ে আর দায় কমলে নগদ কমে, এটাও কিন্তু ঠিক সেম। তাহলে গত বছর আমাদের ৬,০০,০০০ টাকা দায় ছিল, এবছর ৬,৫০,০০০ টাকা, এখানে ৫,০০০ টাকা দায় বেড়েছে। যেহেতু সমন্বয়তে আর অন্য কোনো ইঙ্গিত নাই, তাহলে আমাদের সরাসরি বুঝতে হবে এই ৫,০০০ টাকা শেয়ার আমরা নগদে বিক্রি করেছি। এটা হলো একটা। ২ নম্বর গেল যে আমাদের প্রদেয় বন্ড যে আছে, গত বছর ছিল ৭০,০০০ টাকা, এবছর আছে ৬০,০০০ টাকা। সমন্বয়ে কোনো ইঙ্গিত নাই, সমন্বয়ে অনেক রকম ইঙ্গিত থাকতে পারে, সেটা আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কে আমরা বুঝবো। তাহলে এখানে যদি সমন্বয়ে কোনো ইঙ্গিত নাই তাহলে বুঝতে হবে এই ১০,০০০ টাকার প্রদেয় বন্ড যদি পরিশোধ করে দেই তাহলে আমাদের কি হবে? আমাদের নগদ টাকা হ্রাস পেয়েছে। বন্ধুরা দেখি আর কে কি আছে। ওকে, আমাকে অনেকেই আছে আমাদের সাথে। কেমন আছেন স্যার? অনেক ভালো আছি ইনশাল্লাহ। অনেকে, শামীম হোসেন কেমন আছেন স্যার? তরিকুল ইসলাম ধন্যবাদ জানিয়েছেন। শামীম হোসেন ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রব শরীফ স্যার সম্পূর্ণ মাথাটা আবার দেখালে ভালো হতো, সম্পূর্ণ ম্যাচটা দেখালে ভালো হতো। ওকে বন্ধু, তোমরা যদি আজকে প্রথম এসে থাকো তাহলে আমাদের এই আর্কাইভে আমাদের আগে 2টি ক্লাস আছে,
যদি আমি আবার যদি রিপিট করি তাহলে কিন্তু আমাদের ক্লাসের সংখ্যা বেড়ে যাবে। আমাদের নগদ প্রবাহ বিবরণীর আজকে তৃতীয় ক্লাস, লাস্ট ক্লাস আজকে। তারপর যদি তোমরা মনে করো যে আরেকটা ক্লাস দরকার, তোমরা জানাও, তাহলে আমরা আরেকটা ক্লাস নেব। আর পুরাতন বিষয়গুলো যদি দেখতে হয় তাহলে আমাদের আর্কাইভে এই লেকচারগুলো আছে, কিশোর বাতায়নের আর্কাইভে। আশা করি ওখান থেকে দেখে নিলে তোমাদের সুবিধা হবে। ইম্পর্টেন্ট পার্ট 2, আচ্ছা ওকে, অ্যাসেপ্ট, আচ্ছা অনেকেই ভালো অ্যান্সার করেছো, থাকো আমাদের সাথে। আর যারা নতুন আজকে আমাদের সাথে এসেছো, তোমরা আমাদের আগের 2টা লেকচার যদি দেখো, আশা করি যে এর সাথে কন্টিনিউ করলে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে বন্ধুরা, আমরা এগিয়ে নেই। তা শেয়ার মূলধন 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থ আমরা যে 5,000 টাকা শেয়ার বিক্রি করেছি, এতে নগদ আন্তঃপ্রবাহ হয়েছে, দায় বৃদ্ধি পেলে নগদ বৃদ্ধি পায়। অন্যদিকে পদেয় বন্ড 10,000 টাকা হ্রাস পেয়েছে, এর অর্থ হলো আমরা 10,000 টাকা পদেয় বন্ড পরিশোধ করে দিয়েছি, এতে নগদ বহিঃপ্রবাহ হয়েছে, দায় হ্রাস পেলে নগদ টাকা হ্রাস পায়। আর লভ্যাংশ প্রদান, এটা সবসময় মাথায় রাখতে হবে তোমাদের, লভ্যাংশ প্রদান এটা অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমের একটা অংশ, এবং লভ্যাংশ প্রদান করলে আমাদের নগদ টাকা চলে যায়। তা নগদ টাকা চলে গেলে এটা একটা নগদ বহিঃপ্রবাহ। দেখো বন্ধুরা, এখন আমরা সম্ভবত অর্থায়ন সংক্রান্ত আইটেমটা আমরা বসাতে পারবো। আমরা আগে পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ আমরা নিয়ে আসছি, বিনিয়োগ সংক্রান্ত নিট নগদ প্রবাহ এখানে মাইনাস ফিগার ছিল, একটু আগে তোমাদের দেখিয়েছি, আশা করি বুঝতেছ। অর্থায়ন সংক্রান্ত নগদ প্রবাহ দেখো, শেয়ার বিক্রয়, আমরা শেয়ার বিক্রি করছি, আমাদের নগদ টাকা ইনফ্লো হয়েছে, আসছে 5,000 টাকা। এরপরে বন্ড পরিশোধ করেছি, তাহলে নগদ আউটফ্লো হয়েছে 10,000 টাকা, চলে গেছে। আর লভ্যাংশ প্রদান করেছি আমরা 6 লাখ টাকার, তাহলে আমাদের বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ ক্ষেত্রে মাইনাস ফিগার আসছে আমাদের 6,50,000 টাকা, 6,05,000 টাকা আমাদের মাইনাস ফিগার আসছে। ওকে বন্ধুরা, এরপরে তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের এই অঙ্কে যে আমাদের 3টা পার্ট ছিল, পরিচালন সংক্রান্ত নগদ প্রবাহ, অর্থায়ন সংক্রান্ত নগদ প্রবাহ এবং বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ, 3টা পার্ট আমরা আস্তে আস্তে আমরা করে ফেললাম। এখন দেখি এই অঙ্কের রিকোয়ারমেন্ট কী ছিল এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কতটুকু অ্যান্সার করতে হবে। দেখো, চলতি বছরের যন্ত্রপাতি বাবদ নগদ বহিঃপ্রবাহের পরিমাণ কত নির্ণয় করো। এটা আমরা বলছিলাম যে আমরা যদি যন্ত্রপাতির হিসাবটা করি তাহলে আমরা বহিঃপ্রবাহের পরিমাণ আমরা জানতে পারবো। তাহলে অ্যান্সারটা রিকোয়ারমেন্ট যেটা ছিল, করণীয় যেটা ছিল, তার অ্যান্সারটা কিন্তু শুধু জাস্ট এই যন্ত্রপাতির খতিয়ানটা করে দিলেই আমাদের অ্যান্সারটা ওকে হয়ে যাবে, ফুল মার্কস পেয়ে যাবে। এরপরে করণীয় খ ছিল পরোক্ষ পদ্ধতিতে পরিচালন সংক্রান্ত কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে দেখো যে আমরা পরিচালন সংক্রান্ত যে অংশটুকু করেছিলাম, যে নিট লাভ নিয়ে অঙ্ক শুরু করব, সম্পত্তি বৃদ্ধি পেলে চলতি সম্পত্তির দিকে দেখবো, চলতি দায়ের দিকে দেখবো, তারপর স্থায়ী সম্পত্তি বিক্রিজনিত লাভ বা ক্ষতি আমরা লিপিবদ্ধ করব, এবং অনগদ লেনদেন যদি থাকে সেটা লিপিবদ্ধ করব। সেটা আমরা আগে গত ক্লাসে আলোচনায় দেখিয়েছি। সেখানে আমরা পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ নির্ণয় করেছি। এটা ছিল আমাদের করণীয় খ। করণীয়তে আমাদের এই অংশটুকু দেখালেই আমাদের ফুল মার্ক চলে আসবে। এবং গ করণীয় ছিল উপযুক্ত তথ্যের ভিত্তিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। এখানে পুরো নগদ প্রবাহ বিবরণী তোমাকে দেখাতে বলছে। তা সেক্ষেত্রে মনে রাখতে হবে, যেহেতু আমরা আগেই পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ আগে নির্ণয় করে ফেলছি, ওই অংশটুকু আর না দেখিয়ে ওখান থেকে জাস্ট রেজাল্টটা নিয়ে আসলেই হবে। পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ রেজাল্টটা তুমি দেখাও, দেখানোর পরে এরপরে তুমি বিনিয়োগ সংক্রান্ত অংশটা নিয়ে আসো এবং অর্থায়ন সংক্রান্ত অংশটা নিয়ে আসো। নিয়ে আসার পরে আমরা, এটা ছিল পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ, এটা ছিল বিনিয়োগ সংক্রান্ত নিট নগদ প্রবাহ, এটা ছিল অর্থায়ন সংক্রান্ত নিট নগদ প্রবাহ। তাহলে আমরা একটা প্লাস ফিগার ছিল আর 2টা মাইনাস ফিগার ছিল। এখানে একটু বন্ধুরা খেয়াল করো, একটু লক্ষ্য করার বিষয়। তাহলে এই 3টা আমরা যোগ বিয়োগ করার পরে আমাদের ব্যালেন্স আসছে 10,000 টাকা। এই 3টা নিট নগদ প্রবাহের লাস্ট ব্যালেন্স হলো 10,000 টাকা। এটাকে বলা হয় নিট নগদ প্রবাহ। একটা ছিল নিট নগদ প্রবাহ পরিচালন সংক্রান্ত, নিট নগদ প্রবাহ অর্থায়ন সংক্রান্ত, নিট নগদ প্রবাহ বিনিয়োগ সংক্রান্ত। এই 3টা নিট নগদ প্রবাহ যখন আমরা যোগ বিয়োগ করে জিসটা বের করব, সেটা হলো নিট নগদ প্রবাহ। এটা আমাদের ছিল 10,000 টাকা। বন্ধুরা, এখানে এই যে নিট নগদ প্রবাহ 10,000 টাকা আছে, এর সাথে তুমি যদি নগদান ব্যালেন্স, নগদানের ওপেনিং ব্যালেন্স যেটা আছে, নগদানের ওপেনিং ব্যালেন্স যেটা আছে, সেই ওপেনিং ব্যালেন্স যদি যোগ করে যদি তোমার নগদের ক্লোজিং ব্যালেন্সটা সমান হয়, তাহলে তোমার বুঝতে হবে অঙ্কটা কারেক্ট। অর্থাৎ এখানে অঙ্কটা কারেক্ট কিনা সেটা বোঝার একটা উপায় আছে। অর্থাৎ পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ, অর্থায়ন সংক্রান্ত নিট নগদ প্রবাহ এবং বিনিয়োগ সংক্রান্ত নিট নগদ প্রবাহ, এই 3টা যোগ বিয়োগ করার পর যেটা আসবে সেটাকে বলা হবে নিট নগদ প্রবাহ।
নিট নগদ প্রবাহের সাথে আমাদের নগদান হিসাব আর্থিক অবস্থার বিবরণীতে যে নগদান হিসাবে ওপেনিং ব্যালেন্স আছে, সেই ওপেনিং ব্যালেন্সটা যদি আমি নিট নগদ প্রবাহের সাথে যোগ করি, ক্লোজিং নগদ ব্যালেন্সের সমান হয়, তাহলে তোমার বুঝতে হবে তোমার অঙ্ক হয়েছে। এখানে অঙ্ক হয়েছে কি হয় নাই, এটা একটা যাচাই করার চমৎকার একটা ওয়ে আর কি। ওকে বন্ধুরা, আমরা একটা অঙ্ক তোমাদেরকে বুঝালাম। আমরা এরপরে তোমাদেরকে দেখাবো যে তোমাদের এটাই হচ্ছে তোমার এনসিটিভি সিলেবাস, এবং তোমাদের আমরা বলেছি যে পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহের দুইটা পদ্ধতি আছে, একটা প্রত্যক্ষ পদ্ধতি, একটা পরোক্ষ পদ্ধতি। তোমাদের সিলেবাসে শুধুমাত্র পরোক্ষ পদ্ধতি আছে, অর্থাৎ তোমরা পরোক্ষ পদ্ধতি শিখলেই হবে, প্রত্যক্ষ পদ্ধতি তোমাদের সিলেবাসে নাই, যদিও তোমাদের বইগুলোতে আছে, কিন্তু এ পর্যন্ত কোনো পরীক্ষাতেও আসেনি। ওকে বন্ধুরা, আমরা আরেকটা অঙ্ক আজকে দেখব এবং একটা জাস্ট আলোচনা করে যাব। তোমরা যদি পারো বাসায় এই অঙ্কটা প্র্যাকটিস করবে, যদি প্র্যাকটিস করে তখন সমস্যা ফিল করো তাহলে আমার আলোচনা লক্ষ্য করবে, তাহলে আশা করি হয়ে যাবে। এখানে নিম্নে সোনালী কোম্পানির তুলনামূলক আর্থিক অবস্থা বিবরণী দেওয়া আছে। সোনালী কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী 2015 সাল এবং 2014 সালের। এখানে নগদ তহবিল, প্রাপ্য হিসাব, সমাপনী মূলপণ্য, ভূমি ও দালান কোঠা, কলকব্জা যন্ত্রপাতি এবং অবচয় সঞ্চিতি। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে অবচয় সঞ্চিতি আছে, মানে কি এই প্রতিষ্ঠানটা তারা প্রত্যক্ষ পদ্ধতিতে অবচয় ধার্য না করে, তার সঞ্চিতি পদ্ধতিতে অবচয় ধার্য করে। আর যদি যেটা ডাইরেক্ট পদ্ধতিতে অবচয় তারা অবলম্বন করে। তাহলে এটা ছিল আমাদের সম্পত্তি অংশ। এরপর দেখি আমাদের দায়ের অংশে কি আছে। দায়ের অংশে আছে পদেয় নোট, পদেয় হিসাব, সাধারণ শেয়ার এবং সংরক্ষিত আয়। এটা হলো দায়ের অংশে। তাহলে আমরা সম্পত্তি অংশ দেখলাম, দায়ের অংশ দেখলাম। এরপরে বন্ধুরা দেখি সমন্বয় কি বলা আছে। অন্যান্য তথ্য সময়ের মধ্যে বলা আছে 2015 সালে নিট লাভ 1,13,000 টাকা। তোমাকে নিট লাভ দেওয়া আছে, তোমাকে বের করতে হবে না। নগদ লভ্যাংশ প্রদান 45,000 টাকা। পুস্তক মূল্যে ভূমি বিক্রয় করা হয়েছে। পুস্তক মূল্য বলতেও কি বোঝায়? পুস্তক মূল্য বা বুক ভ্যালু, অর্থাৎ আমাদের হিসাবের বইতে যে দাম লেখা আছে ঠিক সেম দামে আমরা বিক্রি করছি। অর্থাৎ এই সমস্ত পুস্তক মূল্যে যদি আমরা বিক্রি করি তাহলে বিক্রয়ের ক্ষেত্রে আমাদের লাভও হয় না, লসও হয় না। ওকে, সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে 42,000 টাকার। আমরা সাধারণ শেয়ার ইস্যু করে আমরা মূলধন বাড়িয়েছি। চলতি বছর 50,000 টাকার পদেয় নোট পরিশোধ করা হয়েছে। এই তথ্যগুলো আমাদের সমন্বয়ে বলা আছে। করণীয় ক্ষেত্রে বলা হয়েছে কত টাকার ভূমি বিক্রয় করা হয়েছে। খ নম্বর বলা হয়েছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। আর গ নম্বর বলা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। এটা ছিল আমাদের এই অঙ্কের রিকোয়ারমেন্ট। বন্ধুরা, আমরা এই অঙ্কটা আলোচনা করে দেই, তোমরা চেষ্টা করবে যেটা করার। প্রথমে করণীয় ছিল কত টাকা ভূমি বিক্রয় করা হয়েছে। আমাদের ভূমির প্রারম্ভিক মূল্য ছিল 1,10,000 টাকা, আর ভূমির সমাপনী মূল্য ছিল 40,000 টাকা। আমাদের মূল অঙ্কে ছিল এটা, অর্থাৎ বছরের শুরুতে আমাদের ভূমি ছিল 1,40,000 টাকা আর সমাপনী মূল্য ছিল 70,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভূমির মূল্য 40,000 টাকা হ্রাস পেয়েছে, 40,000 টাকা কমে গেছে, অর্থাৎ 1,10,000 থেকে 1,40,000 টাকা, 40,000 টাকা কম ভূমি দেখা যায়। যেহেতু সমন্বয় বলা আছে যে পুস্তক মূল্যে ভূমি বিক্রয় করা হয়েছে, তাহলে পুস্তক মূল্যে ভূমি বিক্রয় করলে বুঝতে হবে আমাদের এই ভূমি বিক্রয়ে লাভও ছিল না, লসও ছিল না। যে দাম আমাদের হিসাবে বইতে লেখা ছিল ঠিক সেই দামে আমরা বিক্রি করেছি। তাহলে আমাদের এই ভূমির বিক্রয় মূল্য মূলত 40,000 টাকা, কারণ 40,000 টাকা ভূমি কমে গেছে, এইটাই ছিল বিক্রয় মূল্য। কোনো লাভও ছিল না, কোনো লসও ছিল না। আশা করি করণীয় ক তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসি, আমরা পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ নির্ণয় করব। প্রথমে যেহেতু আমাদের নিট নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হবে, তাই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের প্রথম স্টেপ হলো যে আমাদের পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ বিবরণী তৈরি করব। সেক্ষেত্রে আমাদের বন্ধুরা নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা স্টেপ বাই স্টেপ যে আমরা আগে এগিয়ে যাই। প্রথম ধাপে আমরা নিট মুনাফা নিয়ে অঙ্ক শুরু করতে হবে। আগের মতো এখানে নিট মুনাফা দেওয়া আছে 1,13,000 টাকা। কোথায় দেওয়া আছে? এটা সমন্বয় দেওয়া আছে। আমরা বন্ধুরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে নিট প্রফিট যদি দেওয়া না থাকে তাহলে আমরা কীভাবে সেটা বের করব। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে সংরক্ষিত মুনাফা হিসাব তৈরি করতে হবে। সংরক্ষিত মুনাফা হিসাব তৈরি করলে আমরা নিট মুনাফা পেয়ে যাব। গত ক্লাসটা ফলো করলে আশা করি পেয়ে যাবে। ধাপ 2-এ থাকবে কি, যে আমরা চলতি সম্পত্তির দিকে লক্ষ্য রাখবো। চলতি সম্পত্তি দেখো আমাদের কি অবস্থা আছে। চলতি সম্পত্তির ক্ষেত্রে বলা হয়েছিল যে নগদ ব্যতীত। তো চলতি সম্পত্তি দেখো আমাদের প্রাপ্য হিসাব 2014 সালে ছিল 78,000 টাকা, 2015 সালে 88,000 টাকা। তাহলে আমাদের প্রাপ্য হিসাব 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে।
তার প্রাপ্য হিসাব ছিল সম্পত্তি, সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়, নগদ টাকা কমে যায়, এই জন্য মাইনাস ফিগার। সমাপনী মজুত পণ্য দেখো এখানে গত বছর ছিল 1,99,000 টাকা, এবছর আছে 1,90,000 টাকা, তাহলে আমাদের এখানে সমাপনী মজুত পণ্য কি হয়েছে, কমে গেছে। তার সম্পত্তি কমে গেলে নগদ বেড়ে যায়। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রাপ্য হিসাব, আমাদের প্রাপ্য হিসাবের কারণে আমাদের নগদ টাকা চলে গেছে, আর মজুত পণ্যের কারণে আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলে নগদ হ্রাস পায়, আর সম্পত্তি হ্রাস পেলে নগদ বৃদ্ধি পায়। গত ক্লাসে আমরা আলোচনা করেছি। বন্ধু দেখো, তাহলে আমরা চলতি সম্পত্তি সংক্রান্ত বিষয় শেষ। এর পাশে ধাপ 3, ধাপ 3-এ আমাদের কি আসতে হবে, যে ধাপ 3-এ আমাদের চলতি দায়ের দিকে লক্ষ্য রাখতে হবে। চলতি দায়ের দিকে লক্ষ্য রাখলে দেখি বন্ধুরা কে কে আছে আমাদের, অনেকেই ধন্যবাদ জানিয়েছে। আমি যে জায়গাটাতে তোমাদের শামীম হোসেন কেমন আছে, ভালো আছি, আসসালামু আলাইকুম। নুসরাত জাহান অন্তরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নিশ্চয়ই তুমি ভালো আছো যেহেতু আমাদের সাথে আছো। এমডি শামীম হোসেন, যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে, থ্যাংক ইউ শামীম, তুমি আমাদের সাথেই থাকো। ফরকুল ইসলাম, অনেক সুন্দর উপস্থাপনা, থ্যাংক ইউ। ওকে, তো ভালো থাকো এবং আগামী শনিবার আবার দেখা হবে। ইয়েস, আমরা আগামী শনিবার আবার তোমাদের সাথে মিলিত হব, শনি এবং রবি। তোমরা জানো যে আমরা শনি এবং রবিবার হিসাব বিজ্ঞান নিয়ে আমাদের কিশোর বাতায়নে ক্লাস হয়। ওকে বন্ধুরা, আমরা ধাপ 3 পর্যায়ে আমরা আছি এখন। এখানে আমরা দেখতে পাচ্ছি চলতি দায় হ্রাস বৃদ্ধি আমাদের লক্ষ্য রাখতে হবে। ধাপ 3-এ চলতি দায় কি কি আছে আমাদের এই অঙ্কে দেখো। পদেয় নোট আমাদের 2014 সালে আমাদের পদেয় নোট ছিল 2 লাখ টাকা, 2015 সালে 1,50,000 টাকা। আমাদের সমন্বয় অবশ্য বলেও দিয়েছে যে 50,000 টাকার পদেয় নোট আমরা পরিশোধ করে দিয়েছি। তাহলে আমরা জানি দায় যদি কমে যায়, দায় কমে গেলে নগদ কমে যায়, আর দায় বাড়লে নগদ বাড়ে। দেখে আর কি আছে, পদেয় হিসাব আছে আমাদের। দেখো গত বছর ছিল 39,000 টাকা, এবছর 47,000 ছিল গত বছর, এবছর 39,000 টাকা। তাহলে আমাদের কি হয়েছে, যে আমাদের পদেয় হিসাব আমাদের 8,000 টাকা কমে গেছে। তাহলে দায় কমে গেলে নগদও কমে যায়, আর দায় বাড়লে নগদ বাড়ে। তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের দায়ের ক্ষেত্রে 2টা দায় আমাদের কমে গেছে। 2টা দায় কমে গেলে 2 ক্ষেত্রে আমাদের নগদ টাকার আউটফ্লো হয়েছে। আশা করি তোমরা বুঝতেছো। ধাপ 4-এ আমরা বলছিলাম যে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। আমাদের যেহেতু এখানে বলা ছিল যে পুস্তক মূল্যে ভূমি বিক্রয় করা হয়েছে, সমন্বয় বলা আছে যেহেতু, তার এখানে আমাদের স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে আমাদের বিক্রয়ের ক্ষেত্রে আমাদের কোনো লাভ বা লস নাই, অর্থাৎ এই বিষয়টা আমাদের এই অঙ্কে বিবেচনায় আনতে হবে না। ধাপ 5-এ আমাদের অনগদ লেনদেন কি আছে দেখতে হবে, যে আমাদের অনগদ লেনদেনের মধ্যে অন্যতম একটা আইটেম থাকে অপচয়। বন্ধুরা এখানে লক্ষ্য রাখো, অপচয় সঞ্চিতি দেওয়া আছে। গত বছরের অপচয় সঞ্চিতি ছিল 26,000 টাকা, এবছর অপচয় সঞ্চিতি আছে 60,000 টাকা। আমাদের অপচয় সঞ্চিতি কেন বাড়ে, কারণ প্রতি বছর যখন আমরা অপচয় ধার্য করি তখন অপচয় সঞ্চিতি বাড়ে। অপচয় সঞ্চিতির জন্য যাবে কি মনে আছে বন্ধুরা, অপচয় হিসাব ডেবিট, অপচয় সঞ্চিতি ক্রেডিট। বন্ধুরা একটু বলো তো, অপচয় সঞ্চিতি এটা কি প্রতিষ্ঠানের সম্পত্তি না দায়, আয় না ব্যয়? অপচয় সঞ্চিতি একটু কমেন্টস করে জানাও আমাকে, দেখি তোমাদের বেসিক্যালি তোমরা কি অবস্থা আছো। তাহলে এখানে দেখো, যেহেতু গত বছরের তুলনায় এবছর আমাদের 60,000 অবচয় সঞ্চিতি বেড়ে গেছে, তাহলে বুঝতে হবে এই যে 34,000 টাকা অবচয় সঞ্চিতি বেড়ে গেছে, এটা কিসের জন্য? অবচয়ের জন্য। আমার এবছর অবচয় আমরা ধার্য করেছি, এই জন্য আমাদের অবচয় বেড়ে গেছে, অবচয় সঞ্চিতি বেড়ে গেছে। তাহলে 34,000 টাকা হলো আমাদের অবচয়, এই অবচয়টা হলো অনগদ লেনদেন। তাহলে আমরা যখন নেট প্রফিট নির্ণয় করেছি, বন্ধুরা মনে আছে আমরা অবচয় কি করি, আমরা আয় থেকে অবচয় বাদ দেই। এটা একটা অনগদ লেনদেন, এই জন্য আমাদের নগদ টাকা পরিশোধ করতে হয় না। যেহেতু নগদ টাকা পরিশোধ করতে হয় না, সেহেতু আমাদের এই অনগদ লেনদেনগুলো, যে খরচগুলো আমাদের নেট প্রফিটের সাথে যোগ করতে হবে। তাহলে আমরা অবচয়টা নেট প্রফিটের সাথে যোগ করব। দেখো বন্ধুরা, আমরা এভাবে আমরা যদি নেট নগদ প্রবাহ পরিচালনা সংক্রান্ত নেট নগদ প্রবাহ করি, তাহলে আমাদের দেখো নেট লাভ নিয়ে আমরা অঙ্ক শুরু করেছি। আমাদের প্রাপ্য হিসাব এবং মজুদ পণ্য, প্রাপ্য হিসাব আমাদের বৃদ্ধি পেয়েছে, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, নগদ আউটফ্লো হয়েছে। আমাদের মজুদ পণ্য হ্রাস পেয়েছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এখানে প্লাস ফিগার। আমাদের পদেয় নোট আমরা পরিশোধ করে দিয়েছি 50,000 টাকার, নগদ আউটফ্লো হয়েছে। আবার পদেয় হিসাব আমাদের হ্রাস পেয়েছে, দায় হ্রাস পেলে আমাদের নগদ টাকা চলে যায়, এখানে এই যে মাইনাস ফিগার। এবং আমরা বলছিলাম যে
অবচয় বা অনগদ যদি কোনো খরচ থাকে সেটা আমরা নিট প্রফিটের সাথে যোগ করব, সেটা আমরা 34,000 টাকা অবচয় যোগ করেছি। এখানে যোগ বিয়োগ করার পর এখানে মাইনাস ফিগার হচ্ছে 25,000 টাকা, তার নিট প্রফিট ছিল 1,13,000 টাকা, এখান থেকে 25,000 টাকা বাদ দিলে থাকে 88,000 টাকা। এই 88,000 টাকা হলো আমাদের পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ। আশা করি তোমরা যদি আরেকবার নিজেরা দেখে নাও, আশা করি সমস্যা হবে না, কারণ আগের অঙ্কের সাথে আমাদের প্রত্যেকটা ধাপ ধাপ কিন্তু আমরা একদম মিলে যাচ্ছে আমাদের। ওকে বন্ধুরা, আমি একটা কোশ্চেন করেছিলাম যে অবচয় সঞ্চিতি প্রতিষ্ঠানের জন্য কি, দেখি কে করেছ। দায়, মুক্তার হোসেন দায় লিখেছে, তুষার নাহিদ অন্ত দায়, আব্দুর রব শরীফ দায়, শামীম হোসেন লিখছে কস্ট, ব্যয় নাই, ব্যয় নাই, অবচয় সঞ্চিতিটা ব্যয় নাই, অবচয়টা ব্যয়, বাট অবচয় সঞ্চিতি দায়। কেন দায় বলতে পারো বন্ধুরা? অবচয় সঞ্চিতি অবচয় আমরা চার্জ করি মুনাফার উপরে, মুনাফার একটা অংশ আমরা নিয়ে আমরা অবচয় সঞ্চিতি সৃষ্টি করি। গত ক্লাসে আমি বলেছিলাম যে মুনাফা প্রতিষ্ঠানের জন্য দায়। এই মুনাফার থেকে তুমি যত রকমের ফান্ড সৃষ্টি করো, অবচয় সঞ্চিতি একটা ফান্ড, যত ফান্ড সৃষ্টি করো সব ফান্ডগুলোই দায়। অবচয় সঞ্চিতি, তারপর সংরক্ষিত মুনাফা, সঞ্চিত তহবিল, এগুলো সব সৃষ্টি করা হয় মুনাফা থেকে, আর এগুলো প্রতিষ্ঠানের জন্য মূলত দায়। ওকে বন্ধুরা, আমরা এরপরে পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ পরে আমাদের যেটা হলো বিনিয়োগ সংক্রান্ত নিট নগদ প্রবাহ। দেখো বন্ধুরা, এখানে আমরা ভূমি বিক্রয় করেছি 40,000 টাকার, এখানে আমাদের নগদ ইনফ্লো হয়েছে। আর যন্ত্রপাতি ক্রয় করেছি আমরা 75,000 টাকার, যন্ত্রপাতি ক্রয় করেছি আমরা, বিক্রয় করেছি যন্ত্রপাতি ক্রয় করেছি 75,000 টাকার, যন্ত্রপাতি আমাদের বেড়ে গেছে। তাহলে আমাদের বিনিয়োগ সংক্রান্ত নিট নগদ প্রবাহ হয়েছে -35,000 টাকা। আশা করি তোমরা বুঝতেছ। এরপরে দেখো অর্থায়ন সংক্রান্ত নগদ প্রবাহ যেটা আছে, সেখানে আমাদের বলা ছিল এই অঙ্কে যে আমরা 42,000 টাকার শেয়ার বিক্রি করেছি। তাহলে শেয়ার যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের নগদ ইনফ্লো হয়েছে, নগদ টাকা আসছে, এই জন্য আমাদের 42,000 টাকা আমরা প্লাস ফিগার দেখিয়েছি। আর এই অঙ্কে আমাদের লভ্যাংশ প্রদান ছিল 45,000 টাকা। আমরা জানি যে লভ্যাংশ প্রদান একটা অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। একটু আগের অঙ্কে আমাদের ছিল যে লভ্যাংশ প্রদান অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম, এখানে আমাদের নগদ টাকা আউটফ্লো হয়েছে, যার ফলে আমাদের অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমে নিট নগদ প্রবাহের ক্ষেত্রে 3,000 টাকা মাইনাস ফিগার হয়েছে। তাহলে বন্ধুরা দেখো এখন, তাহলে আমরা আগের অঙ্কটা মোটামুটি একটা আলোচনা করলাম, তোমরা আবার একটু দেখো, দেখার পরে যদি কোনো সমস্যা ফিল করো, আশা করি সমস্যা থাকবে না, তারপর আমাদেরকে কমেন্টস করতে পারো। বন্ধুরা এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। আমি দেখেছি এই চ্যাপ্টার থেকে বেশ কিছু এমসিকিউ আসে, যদি বেসিক্যালি তোমরা খুব ভালো এই চ্যাপ্টার সম্পর্কে তোমার ধারণা থাকে, এই অঙ্কগুলো করাটাই, এই এমসিকিউগুলো করা খুব কঠিন হবে। দেখো বন্ধুরা, এই এমসিকিউটা কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল, আমি অপশনগুলো বাদ দিয়ে রাখছি কারণ এখানে আমি অঙ্ক করে দেখাবো। এমসিকিউ ছিল আর্থিক বছরে জনাব রহিমের ব্যবসা থেকে নিচে তথ্য সংগৃহীত হয়েছে। বন্ধুরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। যন্ত্রপাতি অবচয় খরচ 20,000 টাকা, ইজারা সম্পত্তি অবলোপন খরচ 10,000 টাকা, নিট মুনাফা 70,000 টাকা। এটা দুইটা কোশ্চেন আছে, পরবর্তী আরেকটা কোশ্চেন আছে। নগদের মেশিন বিক্রয় 80,000 টাকা, নগদের লভ্যাংশ পরিশোধ 40,000 টাকা, নগদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ 30,000 টাকা। প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হলো জনাব রহিমের ব্যবসায় পরোক্ষ পদ্ধতিতে পরিচালন সংক্রান্ত কার্যক্রম থেকে সরবরাহকৃত অর্থের পরিমাণ কত। বন্ধুরা লক্ষ্য করো, এটা ছিল এখানে এই উদ্দীপক থেকে দুইটা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন হলো জনাব রহিমের ব্যবসায় পরোক্ষ পদ্ধতিতে পরিচালন সংক্রান্ত কার্যক্রম থেকে নগদ সরবরাহ অর্থের পরিমাণ কত। বন্ধুরা লক্ষ্য করো, এখানে নিট মুনাফা কত? 70,000 টাকা। নিট মুনাফা 70,000 টাকা, 70,000 টাকা। যন্ত্রপাতি অবচয় খরচ, বন্ধুরা বলো তো আমরা কি করেছিলাম নিট প্রফিট নির্ণয় করার সময়? যন্ত্রপাতি অবচয় কি করেছিলাম? যন্ত্রপাতি অবচয় আমরা আয় থেকে বাদ দিয়েছিলাম, এটা একটা অনগদ লেনদেন। যদিও আমরা খরচ দেখিয়েছি, কিন্তু এর জন্য আমার নগদ টাকা পরিশোধ করতে হয় নাই। তাহলে এই ধরনের অনগদ লেনদেনের জন্য আমাদের কি করতে হয়? নিট প্রফিটের সাথে যোগ করতে হয়। নিশ্চয়ই তোমরা আগের ক্লাসে বারবার দেখেছো, এই বিষয়ে আমি আলোচনা করেছি। 20,000 টাকা যোগ হবে। ইজারা সম্পত্তি অবলোপন, ইজারা সম্পত্তি অবলোপন এটাও কিন্তু অবচয়ের মতো একটা অনগদ লেনদেন, অনগদ খরচ। এটাও আমরা আয় থেকে বাদ দিয়েছি। এটাও কি করেছি? আমরা আয় থেকে বাদ দিয়েছি, কিন্তু এই জন্য আমার নগদ টাকা পরিশোধ করতে হয় নাই। এটাও আমাকে যোগ করতে হবে 10,000 টাকা। তাহলে এই প্রবলেমে, এই এমসিকিউতে পরিচালন
নিট প্রফিট 70,000 টাকা, অপচয় খরচ 20,000 টাকা, অবলোপন পেলাম 10,000 টাকা। যেহেতু এই দুইটা আইটেমই আমাদের অনগদ লেনদেন, আমরা খরচ হিসাবে দেখিয়েছি কিন্তু নগদ টাকা পরিশোধ করতে হয় নাই, এই জন্য এই দুইটা আইটেম আমাদের যোগ করতে হবে। তাহলে আসলে আমাদের এই এমসিকিউর কারেক্ট অ্যান্সার হলো 70 আর 30 1 লাখ টাকা। 1 লাখ টাকা। আশা করি তোমরা বুঝে গেছো, এটা 1 লাখ টাকা হবে কারেক্ট অ্যান্সার। এই একই এমসিকিউ দিয়ে দেখো, একই উদ্দীপক দিয়ে আবার আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো যে জনাব রহিমের ব্যবসায় বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ আগমনের পরিমাণ কত? বন্ধুরা দেখো, বিনিয়োগ সংক্রান্ত কোন কোন আইটেম আছে এখানে আমরা জানি। বিনিয়োগ সংক্রান্ত কোন আইটেমগুলো আমরা দেখি? বিনিয়োগ সংক্রান্ত আইটেমের ক্ষেত্রে আমরা দেখি স্থায়ী সম্পত্তিগুলো। দেখো বন্ধুরা, এখানে স্থায়ী সম্পত্তি সংক্রান্ত কি আইটেম আছে? নগদে মেশিন বিক্রয় আছে 80,000 টাকা, 80,000 টাকা আছে নগদে মেশিন বিক্রয়। আর নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় 30,000 টাকা। বন্ধুরা লক্ষ্য করো, এই দুইটা হলো স্থায়ী সম্পত্তি আইটেম, স্থায়ী সম্পত্তি সংক্রান্ত আইটেম। তাহলে আমরা 80,000 টাকা মেশিন কি করলাম? বিক্রি করলাম। তাহলে 80,000 টাকা মেশিন বিক্রি করলে আমাদের কি নগদ টাকা আসছে না চলে গেছে? আমাদের নগদ টাকা চলে আসছে, কারণ আমরা সম্পত্তি বিক্রি করলে নগদ বাড়ে। তাহলে 80,000 টাকা আমাদের নগদ টাকা আসছে। আর আমরা বিনিয়োগ ক্রয় করেছি, ইনভেস্টমেন্ট করেছি। বিনিয়োগ ক্রয় মানে ইনভেস্টমেন্ট করা কোথাও। তাহলে ইনভেস্টমেন্ট করলে আমাদের সম্পত্তি বেড়ে গেছে, সম্পত্তি বেড়ে গেলে কি হয়? নগদ টাকা কমে যায়। তাহলে এখানে আমাদের 30,000 টাকা নগদ টাকা কমে গেছে। তাহলে বন্ধুরা তাহলে বলো যে আমাদের 30,000 টাকা নগদ চলে গেছে আর নগদ টাকা আসছে কত? 80,000 টাকা। তাহলে এখানে আমাদের বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমে আমাদের 50,000 টাকা নগদ টাকা ইনফ্লো হয়েছে। তাহলে এই কোশ্চেনের আনসার হলো জনাব রহিমের ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ আগমনের পরিমাণ ছিল 50,000 টাকা। আশা করি তোমরা বুঝেছো। এই এমসিকিউগুলো কিন্তু একটু জটিল, এই এমসিকিউগুলো একটু জটিল, অর্থাৎ তোমার পুরো অঙ্ক সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে তাহলে এই এমসিকিউগুলো তুমি অ্যান্সার করতে পারবে না। দেখো বন্ধুরা, এরপরে কি হয় দেখো, ভূমি ক্রয় 1 লাখ টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি 50,000 টাকা, শেয়ার ইস্যু 2 লাখ টাকা, লভ্যাংশ প্রদান 10,000 টাকা, প্রাথমিক খরচে অবলোপন 30,000 টাকা। কোশ্চেন ছিল অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ কত? এই কোশ্চেনটাও সিলেট বোর্ড 2019 সালে এসেছে, মানে জাস্ট গত বছর এই ধরনের একটা কোশ্চেন এসেছে। বন্ধুরা বলো কি করতে হবে আমাদের? অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমের ক্ষেত্রে আমরা কোন দিকে দৃষ্টি দেব? অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমের ক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী দায়ের দিকে দৃষ্টি দেব, যেখান থেকে আমরা দীর্ঘমেয়াদের উদ্দেশ্যে আমরা নগদ অর্থায়ন করেছি। সাধারণত শেয়ার, মূলধন, বন্ড, প্রদেয় নোট, দীর্ঘমেয়াদী নোট, এগুলো হলো আমাদের এই অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমের উপাদান। তাহলে দেখো আমরা কি পেয়েছি? শেয়ার ইস্যু করেছি আমরা 2 লাখ টাকার। আর আমরা জানি লভ্যাংশ প্রদান এটাও অর্থায়ন কার্যক্রমের একটা অংশ। তাহলে আমরা দেখো, শেয়ার যদি ইস্যু করি 2 লাখ টাকার, শেয়ার ইস্যু মানে শেয়ার আমরা বিক্রি করেছি, শেয়ার বিক্রি করে আমরা নগদ টাকা সংগ্রহ করেছি। তাহলে শেয়ার বিক্রি করলে আমাদের নগদ ইনফ্লো হয়েছে। পাশাপাশি নগদ লভ্যাংশ প্রদান করেছি, এখানে কি হয়েছে? আমাদের নগদ টাকা চলে গেছে। তাহলে একদিকে আমাদের 2 লাখ টাকা ইনফ্লো হয়েছে, 2 লাখ টাকা আমাদের 2 লাখ টাকা আমাদের ইনফ্লো হয়েছে। আর এর থেকে 10,000 টাকা আমাদের লভ্যাংশ প্রদান করেছি আমরা, এটা 10,000 টাকা আমরা লভ্যাংশ প্রদান করেছি। তাহলে আমাদের বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমে 1,90,000 টাকা, 1,90,000 টাকা আমাদের ইনফ্লো হয়েছে। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হলো 1,90,000 টাকা। এই কোশ্চেনটা সিলেট বোর্ড 2019 সালে এসেছে। বন্ধুরা দেখি এরপরে কি আছে এমসিকিউ। দেখো লক্ষ্য করো, ভূমি ক্রয় 1 লাখ টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি 50,000 টাকা, শেয়ার ইস্যু, জাস্ট আগের অঙ্কটারই দুইটা এমসিকিউ ছিল। শেয়ার ইস্যু 2 লাখ টাকা, লভ্যাংশ প্রদান 10,000 টাকা, প্রাথমিক খরচের অবলোপন 30,000 টাকা। এখানে বলা হয়েছে পরিচালন কার্যক্রমে নিট নগদ প্রবাহ কত? বন্ধুরা তোমরা এবার এটা অ্যান্সার করো, কত হতে পারে? প্রাপ্য হিসাব বৃদ্ধি, এটা হল চলতি সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা বলো, সম্পত্তি বাড়লে কি হয়? সম্পত্তি বাড়লে নগদ টাকা কমে যায়। তাহলে এখানে আমাদের 50,000 টাকা নগদ কমে গেছে। তাহলে আমরা পরিচালন সংক্রান্ত কার্যক্রমে দেখতে পেলাম যে এই 50,000 টাকা আমাদের চলে গেছে। এরপরে প্রাথমিক খরচের অবলোপন 30,000 টাকা। তাহলে আমরা জানি
এই লেনদেনটা অনগদ লেনদেন, যেটা আমরা নিট মুনাফা নির্ণয় করার সময় আমরা এটা আয় থেকে বাদ দিয়েছি, যদিও আমাদের এখান থেকে নগদ টাকা যায় নাই। তো এরকম অনগদ খরচ যদি থাকে তাহলে সেটা আমরা কি করব, নিট প্রফিটের সাথে যোগ করার কথা। তাহলে আমাদের 30,000 টাকা যোগ করার কথা। তাহলে আমাদের 50,000 টাকা মাইনাস আর 30,000 টাকা প্লাস, তাহলে আমাদের কি হবে, নিট নগদ প্রবাহের পরিমাণ হবে এখানে 20,000 টাকা মাইনাস, কারণ 50,000 টাকা মাইনাস ছিল আর 30,000 টাকা প্লাস, তাহলে আমাদের আলটিমেটলি নিট নগদ প্রবাহ হবে আমাদের 20,000 টাকা। দেখো বন্ধুরা, আমরা যদি অঙ্ক যদি ভালো করে বুঝি, অঙ্কটা যদি ভালো করে বুঝি তাহলে এই সমস্ত এমসিকিউ আমাদের অ্যান্সার করা খুব সহজ হবে। অয়ন কোম্পানির বিক্রয় 30,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 15,000 টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি 1,000 টাকা, পদ হিসাব হ্রাস 1,000 টাকা, মজুদ পণ্য বৃদ্ধি পায় 6,000 টাকা। এই কোশ্চেনটা অনেক কঠিন। আমি এ পর্যন্ত যতগুলো কোশ্চেন আসছে পরীক্ষায়, যতগুলো এমসিকিউ আসছে, সবচেয়ে এই এমসিকিউটা সবচেয়ে কঠিন এমসিকিউ পেয়েছি। সেটা সিলেট বোর্ড 2019 সালে এইরকম একটা কোশ্চেন এসেছে। কোশ্চেন ছিল খরিদ্দারের নিকট থেকে নগদ প্রাপ্তির পরিমাণ কত। বন্ধুরা দেখো, এটা আমাদের আজকে প্রায় সময় শেষ, এটা আমাদের লাস্ট এমসিকিউ হবে। খেয়াল করো তোমরা যে এরকম অঙ্কে আমাদের কিন্তু খুব জটিল বিষয় যে আমরা সরবরাহকারীর কাছ থেকে কত টাকা পেয়েছি, অর্থাৎ যাদের কাছে ধারে বিক্রি করেছি তাদের কাছে আমরা কত টাকা পেয়েছি। দেখো বন্ধুরা, এখানে বলা আছে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে। বিক্রিত পণ্যের ব্যয়, বন্ধুরা তোমরা জানো বিক্রিত পণ্যের ব্যয়টা কি? বিক্রিত পণ্যের ব্যয় হলো ক্রয় যোগ প্রারম্ভিক মজুদ মাইনাস সমাপনী মজুদ। সাধারণত আরও কিছু খরচ আইটেম থাকতে পারে, তবে এইটাই সাধারণত বিক্রিত পণ্যের ব্যয়। পণ্য ক্রয়, ক্রয় থেকে সাথে আমরা প্রারম্ভিক মজুদ যোগ করব আর সমাপনী মজুদ বাদ দেব। এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় থেকে একটু যদি আমরা সাইড চেঞ্জ করি, আমাদের এখানে ক্রয় নির্ণয় করতে হবে। ক্রয় নির্ণয় করতে হবে, নাহলে আমরা কত টাকা সরবরাহকারীকে প্রদান করেছি, অর্থাৎ কত টাকা আমরা তাকে পরিশোধ করেছি, সেটা আমরা এখানে পাবো না। তাহলে আমরা যদি একটু সাইড চেঞ্জ করে নিই, দেখো বন্ধুরা, বিক্রিত পণ্য ব্যয়, এখানে এপাশে ছিল প্রারম্ভিক মজুদ পণ্য, আমরা এটা সাইড চেঞ্জ করে এপাশে নিয়ে আসছি মাইনাস ফিগার, আর সমাপনী মজুদ পণ্য ছিল মাইনাস ফিগার, এটা এপাশে নিয়ে আসছি ইকুয়াল টু ক্রয়। তাহলে আমরা জানতে পারলাম ক্রয় সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ। আমরা এই সূত্রটাকে একটু সাইড চেঞ্জ করে নিয়েছি। তাহলে এখানে আমাদের ক্রয় নির্ণয় করতে হবে, কারণ এখানে কত ক্রয় করেছি সেটা আমাদের অঙ্ক দেওয়া নাই। এখন লক্ষ্য করো, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 15,000, বিক্রিত পণ্যের ব্যয় 15,000 টাকা। দেখো বন্ধুরা, এরপরে কি বলা আছে যে মজুদ পণ্য বৃদ্ধি পেয়েছে 6,000 টাকা। মানে কি, একথা অর্থ হলো যে প্রারম্ভিক মজুদের চেয়ে সমাপনী মজুদ বৃদ্ধি পেয়েছে 6,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ এখানে আমার 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। প্রারম্ভিক মজুদ যদি হয় 25,000 টাকা, সমাপনী মজুদ 30,000 টাকা, মানে 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা সরাসরি 5,000 টাকা যেটা বৃদ্ধি পেয়েছে সেটা যদি আমরা লিখি, তাহলে এখানে 15,000 আর 5,000, তাহলে আমাদের ক্রয় পরিমাণ ছিল 20,000 টাকা। 20,000 টাকা বন্ধুরা। এখন লক্ষ্য করো, এখন আমরা ক্রয় পেলাম, এখন আমরা কত টাকা পরিশোধ করেছি সেটা যদি আমরা নির্ণয় করতে হয়, তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, বন্ধুরা দেখি কে কে আছে আমাদের সাথে। অনেকেই কারেক্ট আনসার করেছো, অনেকেই আমাদের সাথে আছে। সাইয়েদা রাহনুমা, তুমি আমাদের সাথে প্রতিদিনই থাকো, তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমাকে দেখেছি গতকালকে অনেক বন্ধুদেরকে তুমি শেয়ার করে আমন্ত্রণ জানিয়েছো, চমৎকার, অনেকেই ভালো অ্যান্সার করেছে। শামীম হোসেন 50,000 টাকা লিখেছে আগের কোনো একটা এমসিকিউতে। ওকে, থ্যাংক ইউ। সবাই অনেক এমসিকিউ পারতেছো। আশা করি তোমরা যদি বেসিক্যালি তোমরা যদি সমৃদ্ধ থাকো যে কোনো চ্যাপ্টারে, তাহলে এমসিকিউ যে কর্নার থেকে এমসিকিউ আসুক না কেন, তাহলে তোমরা সেটা অ্যান্সার করতে পারবে। ওকে বন্ধুরা, আমরা এখানে শেষ করি। আরও এখানে একটু সমস্যা আছে, দেখো। তাহলে আমরা পেলাম ক্রয় হলো আমাদের 20,000 টাকা। এখন আমাদের কি করতে হবে, কত টাকা পরিশোধ করেছি এটা যদি আমাদের নির্ণয় করতে হয়, তাহলে আমাদের পদেয় হিসাব তৈরি করতে হবে। যদি পদেয় হিসাবটা যদি তৈরি করতে পারি, তাহলে আমরা কত টাকা পরিশোধ করি সেটা আমরা পেয়ে যাব। পদেয় হিসাবটা আমরা কীভাবে তৈরি করব, দেখো বন্ধুরা, এখানে বলা আছে যে পদেয় হিসাব দেখো টাকা, এবং পদেয় হিসাব যে 1,000 টাকা হ্রাস পায়, আমরা ক্রয় পেয়েছি, তাহলে পদেয় হিসাব যদি হ্রাস পায়, এ কথা অর্থ কি, যে প্রারম্ভিকের চেয়ে সমাপনী 1,000 টাকা কম।
তাহলে আমরা পদ হিসাবে ব্যালেন্স বিডি বসাই এখানে, ব্যালেন্স সিডি বসাই এ পাশে। ক্রয় করলে আমাদের পদ হিসাব বাড়ে। তা ক্রয় আমরা করেছি 20,000 টাকা। দেখো বন্ধুরা, ক্রয় করেছি 20,000 টাকা। আর কি বলছে দেখো, যে আমাদের পদ হিসাবের ব্যালেন্স 1,000 টাকা কি পেয়েছে, হ্রাস পেয়েছে। তাহলে প্রারম্ভিকের চেয়ে 1,000 টাকা হ্রাস পেয়েছে। মানে কি, যদি প্রারম্ভিক হয় 5,000 টাকা, তাহলে সমাপনী হবে 4,000 টাকা। আশা করি তোমরা বুঝে গেছো। যে কোনো একটা ফিগার তুমি বসাইতে পারো, এমন একটা ফিগার বসাতে হবে যে ব্যালেন্স বিডির চেয়ে ব্যালেন্স সিডি 1,000 টাকা কম হতে হবে। দেখো কত ক্রিটিক্যাল পয়েন্ট। এখন আমরা ক্রেডিট পার্ট যদি যোগ করি, তাহলে 5,000 আর 20,000 যদি হয় 25,000, তাহলে এখান থেকে যদি আমি 4,000 টাকা বিয়োগ করি, তাহলে আমরা পরিশোধ করেছি তোমার 16,000 টাকা। 16,000 টাকা পরিশোধ করেছি। আশা করি তোমরা বুঝেছো। এই এমসিকিউটা কিন্তু সবচেয়ে কঠিন এমসিকিউ ছিল। অর্থাৎ এখানে এই এমসিকিউতে কয়েকটা জিনিস আমাদের উজ্জ্বল ছিল, হিডেন ছিল। সেই হিডেন আইটেমগুলো তোমাদেরকে বের করতে হবে। তোমরা সবসময় মনে রাখবে, যদি বলা হয় যে আমরা সরবরাহকারী, যারা আমাদের কাছে পণ্য, যাদের কাছে আমরা কিনেছি, তাদেরকে কত টাকা পরিশোধ করেছি অথবা কত টাকা পণ্য ক্রয় করেছি, এই সমস্ত আইটেম যদি আমাদের বের করতে হয়, সেক্ষেত্রে আমাদের পদ হিসাব বের করতে হবে। আবার যদি আমরা কত টাকা পেয়েছি অথবা কত টাকা বিক্রি করেছি, এরকম যদি কোনো আইটেম আমাদেরকে হিডেন দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রাপ্য হিসাব করতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আশা করি তোমরা আমাদের সাথে থেকে আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছো, আমাদেরকে উৎসাহিত করেছো। আমরা আজকে এই পর্যন্ত আমাদের নগদ প্রবাহ বিবরণীর ক্লাস শেষ। আশা করি আমরা আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবার হাজির হব। তবে এরপরে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে, তোমরা কমেন্টস বক্সে আমাদেরকে কমেন্টস করতে পারো। আমি তোমাদেরকে কমেন্টস বক্স দেখে আমি তোমাদেরকে প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।